ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্লাস শুরু করছি। প্রথম ক্লাসে যদি সিলেবাস দেখো তাহলে দেখবে অবশ্যই প্রথমেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের বুলেট আছে। তো আমরা আজকে বৃদ্ধিটা আলোচনা করব। বৃদ্ধিটা খুব অল্প বিষয়, তবুও তার মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আমাদের বুঝে নিতে হবে। ছোট বিষয় হলেও মূলত আমাদের মূল ফোকাস এরিয়া হবে বিকাশ। ঠিক আছে, তো আপাতত বৃদ্ধিটা আমি শুরু করছি। বৃদ্ধি ইংলিশ টার্ম গ্রোথ, এই কারণে ইংলিশ টার্মগুলো জেনে রাখবে। অনেক সময় কি হয়, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির কিছু প্রশ্ন থাকে যেগুলো না বাংলা মাধ্যমে মানে বাংলাতে ঠিক বোধগম্য হয় না, ভাষাগুলো কেমন একটা অগোছালো মনে হয়। তখন তোমরা কি করবে, সঙ্গে সঙ্গে ইংলিশ ভার্সানটা দেখবে। ওই ইংলিশ ভার্সানটা দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, মানে ইংলিশের যে সেন্টেন্সটা ওটাকেই তো ট্রান্সলেট করে বাংলাতে কনভার্ট করা হয়, কনভার্ট করে সেটা কোশ্চেন পেপার বানানো হয়। ঠিক আছে, তো কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেও ফেস করেছি, তোমরাও ফেস করবে যখন অ্যাটেন্ড করবে পরীক্ষা। দেখবে যে বাংলাটা যেন কেমন একটা বুঝতে অসুবিধে হচ্ছে বা কিছু এরকম হয়, দু একটা খুব বেশি হলে। তো সেক্ষেত্রে ইংলিশ টার্মগুলো ওই জন্য চেষ্টা করব আমি ইংলিশ টার্মগুলো দিয়ে দেওয়ার, যেগুলো সিটিপির ক্ষেত্রে যে টার্মগুলো মানে কি টার্ম যেগুলো। ঠিক আছে, একেবারে সোজা বিষয় মাথায় রাখতে হবে আমাদের, বৃদ্ধি পরিমাণগতভাবে কোয়ান্টিটেটিভ আকারের পরিবর্তন, পরিমাণগতভাবে আকারের পরিবর্তন। ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে পরিমাণগত পরিবর্তন ঘটে তাহলে প্রথমেই বলছি যে পরিমাণগত পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে সেটা কোন কোন ক্ষেত্রে? ক্ষেত্রটা হচ্ছে ব্যক্তির উচ্চতা, ওজন, আয়তন এবং তার যে আভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, ইন্টারনাল অর্গানস যেগুলো। ঠিক আছে, অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করছে, উদাহরণস্বরূপ বলছি, যখন জন্মগ্রহণ করছে তখন তার একটা নির্দিষ্ট দৈহিক উচ্চতা, ওজন, আয়তন এবং তার যে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, বাহ্যিক যা দেখতে পাচ্ছি এবং আভ্যন্তরীণ যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো আমরা দেখতে পাই না, তো সেই সকল যে অঙ্গ প্রত্যঙ্গ তার সঙ্গে সঙ্গে উচ্চতা, ওজন এবং আয়তন কিন্তু ধীরে 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 বাড়তে থাকে। এই যে বাহ্যিকভাবে এই যে পরিবর্তনটা আমরা দেখছি বাড়তে থাকছে, এটাকেই আমরা বলবো বৃদ্ধি। তাহলে উচ্চতা বাড়লো মানে বৃদ্ধি হলো, ওজন বাড়লো মানে বৃদ্ধি হলো, আয়তন বাড়লো মানে বৃদ্ধি হলো এবং আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ এই কয়েকটা জিনিস বাড়া মানে সেগুলো বৃদ্ধি হবে। কারণ বৃদ্ধিটা হচ্ছে একেবারে একটা সামগ্রিক রূপে সম্পন্ন হয়, সে পয়েন্টেও আমরা আসছি। ঠিক আছে, দেখো একবার একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো একটা শিশু ধীরে 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 তার গ্রোথ হচ্ছে, একটা পরিপূর্ণ বয়স্ক মানুষে পরিণত হচ্ছে 5 নম্বর, যেটা কতটা 5 নম্বর। এই যে আমার কার্সারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো এখানে হচ্ছে পরিপূর্ণ মানুষে পরিণত হলো, ব্যক্তিতে পরিণত হলো। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা মজার বিষয়, এখানে যে উচ্চতাটা আছে এই লেভেলটাতে থেকে যদি আমরা একটা হরাইজন্টালি আমরা যদি একটা লাইন টানি, দেখবো বৃদ্ধি কিন্তু পরে আবার কমে যাচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইগুলোকে কেন্দ্র করেই প্রশ্নগুলো দেয়। ঠিক আছে, কেন এই ধরনের বৃদ্ধিটা কমে যায় সেটা আমরা পরে আসছি। আচ্ছা, আর্নল্ড জোন্স, ঠিক আছে, তিনি বলেছেন কি না, দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। একবারে সোজা কথা তিনি বলেছেন। ঠিক আছে, দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলছে। পরিণমনও এর অন্তর্ভুক্ত। এই যে পরিণমন টার্মটা, ম্যাচিউরেশন, আমরা কথায় কথায় বলি এখনো ম্যাচিওর হয়নি, এইভাবে একটা টার্ম ইউজ করি আমরা। তো অ্যাকচুয়ালি ম্যাচিওর যে অর্থে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মূলত বেশি করে আমরা মানসিক ম্যাচুরেশনের কথাটা বলি বা ম্যাচিউরিটির কথাটা বলি। কোনো কোনো ক্ষেত্রে আমরা তার দৈহিক ম্যাচুরিটির কথাও বলে থাকি। ঠিক আছে, সেটা আমরা কি দেখে করি না, তার কর্মকাণ্ড দেখে, সে কি ধরনের কর্মকাণ্ড করছে। কোনো একজন শিক্ষার্থীকে আমরা বলি, ধরো সে ক্লাস 10-এ পড়ছে, কিন্তু তার মধ্যে একটা শিশু সুলভ স্বভাবের একটা মন কাজ করে, তার কথাবার্তা, তার হাঁটা চলা,
হ্যাঁ, সমাজের সঙ্গে মেশা, বন্ধু বান্ধবের সঙ্গে মেশা, তখন আমরা বলি কি না, ক্লাস 10-এ যখন সে পড়ছে, অর্থাৎ ওই সময়ে একটা বয়স থাকে 15 থেকে 16, তার মানে কি ম্যাচিওর হওয়া উচিত শিক্ষার্থী। তাহলে সেই তার মধ্যে সেই বিষয় বা বৈশিষ্ট্যগুলো থাকে না, তখন আমরা বলি যে তার এখনো ম্যাচিওর হয়নি, এই টার্মটা আমরা ইউজ করি। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, পরিণমন যখন আলোচনা করব তখন আরো ডিটেল বলবো, আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা নোট ডাউন করে নিতে পারো, যে বিকাশের যে স্তরে ব্যক্তি যতখানি কর্মক্ষম হওয়া উচিত, এটা সাধারণভাবে, যদি ততখানি কর্মক্ষম না হয় তাহলে আমরা বলবো তার পরিণমন সঠিকভাবে সম্পন্ন হয়নি। ঠিক আছে, আরো একবার বলছি বাক্যটা, বিকাশের যে স্তরে ব্যক্তি যতখানি কর্মক্ষম হওয়া উচিত বা তার ওই সময় যে কর্মক্ষমতা থাকা উচিত সেটা যদি না থাকে তাহলে আমরা বলবো তার ম্যাচুরিটি হয়নি। সেটা হতে পারে মানসিক দিক থেকে, সেটা হতে পারে ফিজিক্যালি। ঠিক আছে, পরিণমনের অন্তর্ভুক্ত কেন, বৃদ্ধির অন্তর্ভুক্ত কেন বলা হয়েছে, এবারে এই প্রসঙ্গে আসি। বৃদ্ধি যখন আমরা বলছি উচ্চতা বাড়ছে, ওজন বাড়ছে, আয়তন বাড়ছে, ঠিক, তাহলে মানুষের শরীরে যে পেশি আছে, পেশিরও বৃদ্ধি ঘটছে। পরিণমন বলতে গিয়ে কি বললাম, যে ব্যক্তি যতখানি কর্মসক্ষমতা তার মধ্যে থাকা উচিত সেটা যদি না থাকে তাহলে সে ম্যাচিওর নয়। তাহলে আমাদের কর্মক্ষমতা কার উপর নির্ভর করে, পেশি শক্তি। ঠিক, একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি, সাপোজ একটা 18 বছরের ছেলে যে একেবারে সম্পূর্ণ অ্যাডাল্ট, ধীরে ধীরে এবারে পরিপূর্ণ মানুষে পরিণত হতে চলেছে, সে তার ধরে নিলাম 50 কেজি একটা ওজনের কোনো বস্তু মাথায় করে কিংবা ঘাড়ে করে কিংবা কাঁধে করে নিয়ে যাওয়ার তার ক্ষমতা আছে, জেনারেলি হয়। কিন্তু আমরা দেখলাম কোনো একজন শিক্ষার্থী সে 20 কেজি ওজনও তুলতে পারছে না, তাহলে এখানেই কিন্তু কর্মক্ষমতার প্রসঙ্গটা চলে আসছে, সেটাকেই বলা হচ্ছে ম্যাচিউরিটি। তাহলে এখানে ম্যাচিউরিটি কেন এর অন্তর্ভুক্ত, না দৈহিক উচ্চতা, ওজন, আয়তন এই যে বৃদ্ধি হচ্ছে, তাহলে সেই বৃদ্ধির মাধ্যমেই কিন্তু পরিণমনও সম্পন্ন হচ্ছে, তাই পরিণমনটা বৃদ্ধির অন্তর্ভুক্ত। বুঝতে পারলে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত? কারো কোনো প্রশ্ন? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এবারে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। বৃদ্ধির প্রক্রিয়া, এটাও একটু ভালো করে বুঝতে হবে, প্রসেস অফ গ্রোথ, বৃদ্ধি কিভাবে সম্পন্ন হয় সেটা আমরা জানবো। আবারও একটা আমি ছবি দিয়েছি বোঝার সুবিধার্থে, দেখো বৃদ্ধি কিন্তু একটা সময় পর্যন্ত হয়, তারপরে কিন্তু বৃদ্ধি হ্রাস পায়। বুঝতে পারলে তো, একটা সময় পর্যন্ত হয় বৃদ্ধি, তারপরে কিন্তু বৃদ্ধি হ্রাস পায়, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভাইটাল পয়েন্ট। ঠিক, কিন্তু বিকাশ সারা জীবন ধরে চলতে থাকে। আচ্ছা, এবারে চলে আসি বৃদ্ধির বৈশিষ্ট্য। বলা হচ্ছে বৃদ্ধি হলো বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। দেখো এই পয়েন্টগুলো একটু ভালো করে বুঝতে হবে, দেখলে মনে হচ্ছে সোজা পয়েন্ট, কিন্তু এর মধ্যেই বাক্যগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে স্টেটমেন্টগুলো তোমাদের কাছে তুলে ধরা হয়, তখনই কনফিউশন তৈরি হয়, এবং অপশানগুলো সবকটাই ঠিক থাকবে, তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা বেছে নিতে হয়। আচ্ছা, বংশধারা মানে কি, আমরা এখানে হেরিডিটির কথা বলছি। ঠিক, জিনগত যে বৈশিষ্ট্যটা, পিতামাতার যে বৈশিষ্ট্য সেটা সন্তানের মধ্যে বর্তায়, এটা আমরা স্বাভাবিকভাবে কি বলে জীববিজ্ঞানের যে ভাষা তাতে আমরা বুঝি। তাহলে আমরা সাধারণত দেখতে পাই বাবা মা যদি লম্বা হয় সন্তান লম্বা হয়, বাবা মা যদি ফ্যাটি হয় সন্তানও শরীর স্বাস্থ্যবান হয়। ঠিক আছে, বাবা মা যদি বেঁটে হয় সন্তানও বেঁটে হয়। বাবা মার মধ্যে যে ধরনের কর্মক্ষমতা থাকে সন্তানের মধ্যেও সেই বৈশিষ্ট্যটা চলে আসে। কিন্তু এখানে আবার বলা হচ্ছে যে না, ওর সঙ্গে কি হচ্ছে, পরিবেশ যুক্ত হচ্ছে, দিয়ে পারস্পরিক মিথস্ক্রিয়া করছে। মিথস্ক্রিয়া মানে কি, ক্রিয়া প্রতিক্রিয়ার আদান প্রদান, এটাকে বলা হয় মিথস্ক্রিয়া। ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়ার আদান প্রদান। কেমন,
তাহলে সাপোজ একটা পরিবারে সন্তান পিতামাতা একেবারে দুজনেই রোগা ছিপছিপে, কিন্তু যদি তার সন্তান মানে অর্থাৎ শিক্ষার্থী এমন একটা পরিবেশে আছে, তাকে এমন ভাবে পরিবেশ প্রোভাইড করা হচ্ছে যেটা স্বাস্থ্যকর পরিবেশ, তাকে পুষ্টি জাতীয় খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে, তাকে শারীরিক এক্সারসাইজ করার জন্য পরিবেশ দেওয়া হচ্ছে, ধরো জিমে যাচ্ছে, তাহলে সেখানে কি হবে? বংশধারার তো একটা বৈশিষ্ট্য আছেই, কিন্তু তার যে এই অতিরিক্ত যে কাজগুলো, অর্থাৎ পরিবেশের সঙ্গে যখন সে ইন্টারঅ্যাক্ট করছে বিভিন্ন ভাবে, যে কোনো কাজের মাধ্যমে, যে কোনো আচরণের মাধ্যমে হোক, খাওয়া দাওয়া থেকে শুরু করে তার এক্সারসাইজ থেকে শুরু করে যাই হোক না, ঠিক সেই বিষয়টা কিন্তু বংশধারার সঙ্গে যুক্ত হয়, তার মাধ্যমে তার ফল হচ্ছে সেই বৃদ্ধি। অর্থাৎ শুধুমাত্র বৃদ্ধির যে বংশধারার বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে তা নয়, পরিবেশের উপরও নির্ভর করবে, যে পরিবেশে শিক্ষার্থী ধীরে ধীরে বেড়ে উঠবে। নেক্সট পয়েন্ট, বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন, অর্থাৎ একটা বয়স থেকে একটা বয়স পর্যন্ত বৃদ্ধির হারের একটা পার্থক্য লক্ষ্য করা যায়। তার আমি একটা গ্রাফ তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে, এই যে স্টাডিটা করেছেন তিনি হচ্ছেন মেরিডিথ, এই জিনিসগুলো মনে রাখতে হবে। মেরিডিথ স্টাডি করেছেন, কি স্টাডি? লংগিটিউডানাল। লং মানে কি? অনেক বড়, লম্বা একটা স্টাডি, অর্থাৎ অনেক বছর ধরে তিনি স্টাডি করে দেখেছেন। এখানে লংগিটিউডানাল স্টাডি বলতে অনেক বছর ধরে, এটা কিন্তু মূল বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে একজন শিক্ষার্থী বা তিনি হয়তো, আমি সাপোজ ধরে নিলাম, তিনি 20 জন শিক্ষার্থীকে নিয়ে স্টাডি করেছেন। সেই 20 জন শিক্ষার্থীর জন্ম থেকে শুরু করে, যখন সে শিশু ছিল তখন থেকে শুরু করে দেখা যাচ্ছে 20 বছর বয়স পর্যন্ত তিনি কিন্তু স্টাডি করে যাচ্ছেন, দেখছেন তার বয়সের পার্থক্যের সঙ্গে সঙ্গে বৃদ্ধির হারের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। সাপোজ তার উচ্চতা কিভাবে বাড়ছে কি না বাড়ছে, এটা একবারে সাধারণভাবে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এই যে লং টার্মে তিনি যে স্টাডিটা করলেন, তাই এটাকে বলা হচ্ছে লংগিটিউডিনাল স্টাডি। কেউ 3 বছর ধরে দেখতে পারেন, কেউ 5 বছর ধরে দেখতে পারেন, অর্থাৎ লং টার্মে স্টাডি কন্ডাক্ট করা, ঠিক আছে। আচ্ছা দেখো, এবারে বলা আছে, হাইলাইটেড পোর্শন গুলো ভালো করে দেখবে। জন্ম থেকে 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি হয়, দেখবে ওই সময় বাচ্চা বা শিশু তত্তর করে বেড়ে যায়। তারপরে 2.5 বছর থেকে বয়স সন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত বৃদ্ধির হার হ্রাস পায়। বয়স সন্ধিক্ষণ আমরা কোনটাকে ধরি? 11, 12 কিংবা 13, 12টাকেই আমরা স্ট্যান্ডার্ড ধরি, ঠিক। তাহলে এই 2.5 বছর থেকে 12 বছর পর্যন্ত, বা 12 বছরের 2 বছর আগে পর্যন্ত বৃদ্ধির হার কিন্তু হ্রাস পেয়ে যায়। তারপরে কি হয় না, বয়স সন্ধিক্ষণের কিছু পূর্ব থেকে, অর্থাৎ সেই ধরো আমরা যদি 12 যদি বয়স সন্ধিক্ষণ ধরি, তাহলে 10 থেকে বৃদ্ধির হার আবার পুনরায় দ্রুত হয়। দেখবে শিক্ষার্থীরা যখন ক্লাস 7, 8 পড়ে, তখন দেখবে এখনকার যে শিক্ষা ব্যবস্থা সেই অনুযায়ী তাদের যে বয়স সীমা যেভাবে বেঁধে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাতে, ওই সময় দেখবে হঠাৎ করে লম্বা হয়ে যাচ্ছে, হঠাৎ করে স্বাস্থ্যবান হয়ে যাচ্ছে, হঠাৎ করে তার গলা ভেঙে যাচ্ছে, শিশু সুলভ যে তার একটা যে মৃদু সরু একটা যে সুরেলা কণ্ঠস্বর হঠাৎ ভারী হয়ে যাচ্ছে পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে, কিশোরদের ক্ষেত্রে, পুরুষদের না, কিশোরদের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে। এবং সেই সঙ্গে সঙ্গে বৃদ্ধিটাও সেই একইভাবে কি হয়, পুনরায় দ্রুত হারে ঘটতে থাকে। এবং বয়স সন্ধিক্ষণের পরে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার হ্রাস পায়, ঠিক আছে। অর্থাৎ একটা সময় পর্যন্ত খুব দ্রুত বৃদ্ধি হবে, তারপরে আবার ধীরে ধীরে সেই বৃদ্ধির ওটা হ্রাস পেতে থাকে। আমি যে দুটো ছবি তোমাদের দেখিয়েছিলাম, একটা কালো রঙের কালারিং ছিল, আর একটা হচ্ছে বিভিন্ন কালারের দুটো ছবি ছিল উপরে আর নিচে করে, ওগুলো নেট থেকেই নেওয়া। ওখানে নিশ্চয়ই দেখতে পেয়েছো বৃদ্ধির হার একটা সময় কিন্তু হ্রাস পেয়ে যায়, এবং একটা সময় বৃদ্ধি কমে যেতে থাকে। এখানে তো হার হ্রাস পাওয়ার কথা বলা হয়েছে, যে হারে বৃদ্ধি পাচ্ছিল সেটা কমে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু একটা সময় কি হচ্ছে, বৃদ্ধি আর হয় না, বৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধির হার কমে যেতে থাকে, ঠিক আছে। এবারে গ্রাফ একটা দেখাই। এই গ্রাফটা আমি একটা জাস্ট এমনি নাম্বার ইনপুট করে একটা গ্রাফ বানিয়েছি।
প্রথমে কি বলা হয়েছিল, জন্ম থেকে 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি। 0 থেকে 2.5 বছর, যেখানে 2.5 বছর লেখা আছে দেখো এই জায়গাটা, আমি কারসারটা নিয়ে যাচ্ছি, এই জায়গাটা 2.5 বছর, এর সোজাসুজি দেখো এই যে 50 বলে, 50টা আমি এটা জাস্ট মানে নিজে একটা নাম্বার ইনপুট করেছি যাতে বৃদ্ধির হারের পার্থক্যটা বোঝানো যায়। এই সময় দেখো বৃদ্ধির হার কিন্তু খুব বেশি। কি হলো, আচ্ছা যাও বাবা, এই জায়গাটাতে দেখো বৃদ্ধির হার কিন্তু এখান থেকে দেখো কিভাবে উঠে গেছে। ঠিক, তারপরে বলেছে দেখো 2.5 বছর থেকে বয়স সন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত, আমি কি বলেছিলাম, তাহলে সেটাকে আমরা 10 বছর ধরেছি। ঠিক, এই যে 10 বছর আমরা ধরেছি, এই 10 বছরে দেখো 50 থেকে 60 যখন এলো, দেখো বৃদ্ধির হারটা কিন্তু বৃদ্ধি কিন্তু হয়েছে, সামান্য উপরে উঠেছে। আবার 10 থেকে দেখো উঠে গেছে তত্তর করে 18 বছর পর্যন্ত। তারপরে আবার 18 বছরের পরে দেখো বৃদ্ধির হারটা আবার কিন্তু কমে যাচ্ছে। বুঝতে পারলে গ্রাফটা ক্লিয়ার? এই স্লাইডে যা আলোচনা করলাম। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট স্লাইডে এগোচ্ছি। তারপরে কি বলা হচ্ছে বৈশিষ্ট্যতে, না বৃদ্ধির উপর অনুশীলনের ধনাত্মক প্রভাব বর্তমান, মানে পজিটিভ ইম্প্যাক্ট। কিরকম, না আমার শারীরিক বৃদ্ধি আমি স্বাভাবিকভাবে যখন থাকবো তখন একরকম হবে, কিন্তু আমি যদি কোনো বিশেষ অনুশীলনের ব্যবস্থা করি, যেমন আমি সাপোজ আমার পেশি বাড়ানোর জন্য আমি জিমে যাচ্ছি, ঠিক, আমি যদি সাধারণভাবে হাঁটা চলা করি, আমাদের পেশিগুলো কি এতটা শক্ত সমর্থ হয় বা এতটা ডেভেলপ করে যেটা বাইরে থেকে দেখা যায়? এখন ওই যে 6 প্যাকের যে কনসেপ্ট আমাদের জিমে যাওয়ার পরে যেটা তৈরি হয়েছে, হয় না। তাহলে তাকে রীতিমতো এক্সারসাইজ করতে হয়। যদি কেউ এক্সারসাইজ করে তাহলে তার বৃদ্ধি হার বেড়ে যায়। তাহলে অনুশীলন যেভাবে করবে বৃদ্ধি তার সেভাবে হবে। তাই বলা হচ্ছে দুটোর সম্পর্ক ধনাত্মক, অর্থাৎ পজিটিভ কোরিলেশন এদের মধ্যে আছে, এক্সারসাইজের সঙ্গে গ্রোথের। ঠিক আছে, শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়। এই বাক্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব। একটা শিশু পাশাপাশি বাড়ির কাছে যদি দেখো একই বয়সের প্রায় যদি শিশু থাকে 4-5 জন, 4-5টা শিশু যদি থাকে, তাদের মধ্যে দেখবে হাইটে পার্থক্য আছে, স্বাস্থ্যর দিক থেকে পার্থক্য আছে, ওজনের দিক থেকে পার্থক্য আছে, হয়তো দেখা যায়। তো কেন দেখা যায়? তাহলে কি শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়, অর্থাৎ ব্যক্তিগত যে পার্থক্যের যে জায়গাটা, আমরা বিভিন্ন আচরণের বৈশিষ্ট্যের নিরিখে যে আচরণগত বৈশিষ্ট্যগত যে পার্থক্যগুলো আমরা দেখি, বৃদ্ধির ক্ষেত্রেও তাই। কারণ কি, এর কারণটাই হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। ঠিক আছে, তাই প্রত্যেক শিশুর বৃদ্ধির হার সমান নয়। ব্যক্তিভেদে বৃদ্ধির সমাহার সাধারণভাবে বজায় থাকে। কিরকম, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বৃদ্ধিটা সামগ্রিকভাবে সম্পন্ন হয়, অর্থাৎ কোনো একজন ব্যক্তি, আমি দুজন ব্যক্তির কথা বলি, ব্যক্তি এ ব্যক্তি বি, কোনো ব্যক্তি এ তার বৃদ্ধি শৈশব থেকে যেভাবে তার হার থাকে বয়স সন্ধিক্ষণ পর্যন্ত সেই হারের ওঠা পড়া হবে, কিন্তু তার যে একটা ধরন সেটা কিন্তু বজায় থাকে। আবার অন্য ব্যক্তির ক্ষেত্রে সেটা আবার একটু আলাদা হয়। কেউ 0 থেকে 2.5 বছর পর্যন্ত দেখা গেল 2 ফুট লম্বা হয়েছে, কেউ 1 ফুট 9 ইঞ্চি লম্বা হয়। তাহলে যদি সে যে 2 ফুট লম্বা হয়েছে তারপরের স্টেজটাতে তার বৃদ্ধির হার যদি হ্রাস পায়, ততখানি হ্রাস পাবে না। কিন্তু যে 1 ফুট 9 ইঞ্চি যে শিশুটা বা যে শিক্ষার্থী, তার কিন্তু বৃদ্ধির হারটা কিন্তু তার মতো হবে না, তাহলে তারটা আরেকটু বেশি হবে। এইভাবে তার যতদিন পর্যন্ত বৃদ্ধিটা চলতে থাকবে সেই সমাহারটা সাধারণভাবে বজায় থাকে। এবং সেই সঙ্গে সঙ্গে সামগ্রিকের যে প্রসঙ্গটা আমি বলেছিলাম, মাথা, হাত পা, শরীর, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো একটা নির্দিষ্ট আনুপাতিক হারে, শরীরের সঙ্গে আনুপাতিক হারে বা শরীরের সাপেক্ষে আনুপাতিক হারে বাড়তে থাকে। ঠিক আছে,
নেক্সট কি, নির্দিষ্ট স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক। একটা সময় আমরা দেখেছি কি, নির্দিষ্ট স্তর পর্যন্ত, ছবিতেই আমরা দেখেছি যে ওই সময় পর্যন্ত বৃদ্ধিটা সম্পন্ন হয় এবং ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। নির্দিষ্ট স্তর পর্যন্ত, তাহলে সেই স্তরটা যদি, সেই লিমিটটা যদি ক্রস করে যায় কি হয়, তখন কিন্তু বৃদ্ধি থেমে যায় এবং একটা সময় কি হয়, বৃদ্ধি হ্রাস পায়। তাহলে বৃদ্ধি কিন্তু সারা জীবন ব্যাপী চলে না। ক্লিয়ার? এখানে বোধহয় আর কোনো নেই লাইন। হ্যাঁ, ক্লিয়ার হলো বিষয়টা? হ্যাঁ স্যার। তাহলে এবারে আমাকে বলো, এই বৃদ্ধির যেটুকু আলোচনা হলো, এখানে আর বিশেষ কিছু নেই, এই বৃদ্ধির যেটুকু আলোচনা হলো তার পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? কোনো রেসপন্স পাচ্ছি না, আশা করি কোনো প্রশ্ন নেই। আচ্ছা, নেক্সট। ঠিক, এবারে বৃদ্ধির ওপর আমরা দুটো প্রশ্ন জাস্ট বানিয়েছি, একবারে সিম্পল, ছোট টপিক তো তাই দুটো প্রশ্ন বানিয়েছি। বলা হচ্ছে বৃদ্ধি এক প্রকার জৈবিক প্রক্রিয়া, বৌদ্ধিক প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া, রাজনৈতিক। একেবারে সহজ কথাটা, জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া। একেবারে ঠিক, একেবারে ঠিক, একেবারে সহজ প্রশ্নই। বৃদ্ধির সমাপ্তি পরিণমনে, ধারণায়, মনোযোগে, আগ্রহে। পরিণমনে। একেবারে ঠিক। এই প্রশ্নগুলো কিন্তু একটা সালে এসেছিল, আমার মনে নেই কোন সালে, আমি সেই সময় নোট ডাউন করে রাখিনি, ওই প্রশ্নগুলোই তুলে দেওয়া আছে। কিন্তু এত সহজ প্রশ্ন তোমাদের দেবে না, ঠিক আছে? যখন আমরা ধরো কোশ্চেন সেট আলোচনা করব এক একটা করে, বেশি না 10টা করে ধরো প্রশ্নের একটা একটা সেট, 10টা করে আলোচনা করতে করতেই দেখবে কখন আধ ঘন্টা কেটে যাচ্ছে, 40 মিনিট, এক সময় হয়তো 1 ঘন্টাও কেটে যায়, ঠিক আছে? কারণ বিষয়টা ব্যাখ্যা করতে হয়। তো তখন কিন্তু ওই প্রশ্নগুলো সেই মানের থাকবে, দিলে বুঝতে পারবে যে কি মানের প্রশ্ন এখন আসার ট্রেন্ড এসছে, কি ধরনের ট্রেন্ড চলছে। ঠিক, আচ্ছা, এবারে বিকাশটা আমি একটু জাস্ট শুরু করি, ঠিক আছে? কারণ একেবারে বৃদ্ধিটা শর্ট ছিল, বিকাশটা আমি একটুখানি শুরু করছি। বিকাশ, যার ইংরেজি পরিভাষা হচ্ছে ডেভেলপমেন্ট। বিকাশ কাকে বলছে দেখে নি। আমরা কি বলেছিলাম, বৃদ্ধিতে পরিমাণগত পরিবর্তন, এখানে কিন্তু হবে গুণগত পরিবর্তন। তাহলে আমরা প্রথমত একটা পার্থক্য পেয়ে গেলাম, তাহলে সেটা কি, কোয়ালিটেটিভ চেঞ্জ এটা, আর সেটা কি ছিল, কোয়ান্টিটেটিভ চেঞ্জ। পরিমাণগত একটা, গুণগত একটা। আচ্ছা, কিন্তু বিকাশের ক্ষেত্রেও পরিমাণগতটাও এর সঙ্গে ইনক্লুড থাকে, কিন্তু গুরুত্ব দেওয়া হয় গুণগতর উপরে, সেটা আমরা বলছি। বলছে বিকাশ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলে। এই বাক্যটার মাধ্যমেই দেখো, তাহলে বৃদ্ধির সঙ্গে যদি বিকাশ সামঞ্জস্য বজায় রেখে চলে, তাহলে বৃদ্ধিতে আমরা গুণগত বলেছিলাম, তাহলে বিকাশের মধ্যে বৃদ্ধিতে আমরা পরিমাণগত বলেছিলাম, তাহলে বিকাশের ক্ষেত্রে পরিমাণের বিষয়টা আসছে কি আসছে না? অবশ্যই আসছে, কারণ সে তো বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলেছে। যার বৃদ্ধি হচ্ছে তার কোনো না কোনো ভাবে বিকাশও হচ্ছে, এটাই হচ্ছে বক্তব্য, আর কিছু না। নেক্সট, এটি ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পাদিত হতে থাকে। আমরা কিন্তু এই বাক্যটার পরিপ্রেক্ষিতে বলতে পারি, তোমরা প্রশ্ন করতেই পারো, স্যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তো আপনি তো একটু আগে বললেন যে বৃদ্ধি হয় না, একটা সময় পরে থেমে যায়, তাহলে যদি বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলে, তাহলে একটা সময় পরে তো মানুষের বৃদ্ধি হ্রাস পাচ্ছে। তাহলে আপনি বলছেন কি করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পাদিত হয়? এই কারণে হয়, কারণ কি হাইলাইট করে দেওয়া আছে, গুণগত পরিবর্তন। আমি যদি জ্ঞানের কথা বলি, কোয়ালিটি, এটা কোয়ালিটি, জ্ঞানের কথা যদি বলি, কোনো মানুষের অভিজ্ঞতা, জ্ঞান, এগুলো কিন্তু সারা জীবন ব্যাপী চলতে থাকে, ঠিক কিনা? অর্থাৎ কোনো না কোনো দিক থেকে যখন একজন ব্যক্তি মৃত্যুর মুখে, তখন দেখছে তার যে বড় শত্রু ছিল, একটা সময় তার যে বড় শত্রু ছিল, সেই সবার আগে ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করছে। তাহলে সেখান থেকে তার কি শিক্ষা হচ্ছে? সেখান থেকে তার কিন্তু মাথার মধ্যে নৈতিক বিকাশ, মূল্যবোধ, সামাজিক বিকাশ,
সহমর্মিতা, সমমর্মিতা, এই বিষয়গুলো কাজ করে। তার মানে কি, সেই দিকগুলোর বিকাশ সেই ব্যক্তির মধ্যে তখন সম্পন্ন হচ্ছে মৃত্যুর আগের মুহূর্তে। যেটা বললাম এটা বুঝতে পেরেছো? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেন বললাম, একটু কনফার্ম করো। ঠিক আছে, আচ্ছা আমি এবারে প্রসঙ্গ আসবে যখন এখনই চলে এলো। সহমর্মিতা একটা বললাম, দন্তস হ মর্মিতা, আরেকটা বললাম সমমর্মিতা, দন্তস ম মর্মিতা। ঠিক, সহমর্মিতা এবং সমমর্মিতার মধ্যে কি পার্থক্য আছে বা এই দুটো সম্পর্কে তোমাদের কি ধারণা আছে যদি একটু বলো। এখানে আমি বলে দেবো, কারণ সিম্প্যাথি একটাকে বলা হয় এমপ্যাথি। ঠিক আছে, এই দুটো কিন্তু কি টার্ম আমাদের সিডিপির, তো এই টার্ম দুটোর মধ্যে পার্থক্য জানতে হবে। এখন যেহেতু চলে এসছে প্রসঙ্গ, বলো একটুখানি তোমরা কি জানো, সহমর্মিতা কাকে বলে, সমমর্মিতা কাকে বলে? বলো না, যা ধারণা আছে তাই বলো, ভুল তোমরা বলবে না। হয়তো বলাটা ঠিক মতো পরিপূর্ণ হবে না বা কিছু এরকম হতে পারে, কিন্তু ভুল তোমরা বলবে না, কারণ তোমরা ম্যাচিওর যথেষ্ট, তারপরে টিচার ট্রেনিং কোর্স করে এসছো। বলো, কেউ একজন বলো। আমি তো এই সবেমাত্র দুদিন ক্লাস নিচ্ছি, নামগুলো ঠিক ঠিক মনে পড়ছে না। একজনের টাইটেল কি, দীপ্তি না কি আছে, তাকেই জিজ্ঞাসা করি, বলো আনমিউট করে। সহমর্মিতা কাকে বলে, সমমর্মিতা কাকে বলে? তারপরে দেবশ্রী বলে সম্ভবত একটা নাম দেখছিলাম। চুপ করে থেকো না, কেউ বলো, না হলে আমি বলছি। সহমর্মিতা মানে বলবো, সহমর্মিতা মানে একজন কষ্ট পাচ্ছে সেটা দেখে অন্য একজনের জন্য ওর কষ্ট হচ্ছে, মানে তারও ভিতরে খারাপ লাগছে আর কি, সেরকমটা। আর সমমর্মিতা মানে কি, যে মানে অন্যের জায়গায় মানে ওই কষ্টটা আমার হলে কিরকম লাগতো, এরকম কি? ক্লিয়ার না মনে হলো? না, তোমার মনে হওয়াটা ঠিকই আছে, কোনো ভুল নেই। এবারে আমি এর সঙ্গে একটু অ্যাড করে দিচ্ছি, মানে ওটাকে আর একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। বিষয়টা ঠিকই বলেছো, ওটাকে আরেকটু আমি চকচকে করে দিচ্ছি যাকে বলে। কারো কোনো বিপদ হয়েছে, বিপদটা দেখে স্বাভাবিকভাবে আমাদের একটা খারাপ লাগা তৈরি হয়। ঠিক, এইভাবে হলো, এটা না হলেই ভালো হতো, বেচারা কি যে করবে। এটা হচ্ছে সহমর্মিতা, এটা স্বাভাবিকভাবেই চলে আসে আমাদের মধ্যে। সমমর্মিতা মানে দ্বিতীয় ব্যক্তি, সেকেন্ড পার্সন যাকে বলে, দ্বিতীয় ব্যক্তি যে কষ্টটা অনুভব করছে সেই সেম কষ্টটা যদি আমি অনুভব করতে পারি, সেটা হচ্ছে সমমর্মিতা। অর্থাৎ কারো কোনো দুঃখের বিষয়ে আমার আফসোস হলো, খারাপ লাগলো, এটা সহমর্মিতার বিষয় চলে এলো। আমি একেবারে মানে বাস্তব জীবনের অভিজ্ঞতার মতো করেই বলছি, মানে পুঁথিগতভাবে বাক্য গঠন করে ভালো করে বুঝিয়ে বলার মতো না, এগুলো বাস্তব অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে দেখতে হয়। তাহলে সেক্ষেত্রে সমমর্মিতা কি না, একজনের কিছু একটা ঘটনা ঘটে গেছে, সে খুবই মর্মাহত, সেই মর্মাহত যে বিষয়টা, সেই অনুভূতিটা যদি আমি অনুভব করতে পারি বা তোমরা অনুভব করতে পারো সেম অনুভূতি, তখন সেটা সমমর্মিতা। বুঝতে পারলে? তাহলে তোমার যে বলা বিষয়টা ওটা ঠিকই আছে, কোনো ভুল নেই। ক্লিয়ার? আচ্ছা, এবারে চলে আসি পরের কথাতে। তাহলে আমরা এক কথায় কি বলবো? এক কথায় বিকাশ হলো ব্যক্তির কাঠামোগত এবং কর্ম সম্পাদনমূলক পরিবর্তন, যার ফলে শিশু তার পরিবেশের সঙ্গে যথাযথ মিথস্ক্রিয়া করতে পারে। বুঝতে পারলে? তাহলে এক কথায় যদি আমি ব্যক্তির কাঠামোগত কথাটা যদি বলি, তাহলে সেখানে কিন্তু পরিমাণগতভাবে চলে আসে, কিন্তু এখানে পরিমাণের বিষয়টা মুখ্য নয়, গৌণ। এবারে চলে আসি বিকাশের পরিধিগুলো, কোন কোন দিকের বিকাশ সম্পন্ন হয়। প্রথমে আছে দৈহিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মানসিক বিকাশ, মেন্টাল ডেভেলপমেন্ট,
সামাজিক বিকাশ সোশ্যাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ মোরাল ডেভেলপমেন্ট, বৌদ্ধিক বিকাশ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ভাষাগত বিকাশ লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট, প্রাক্ষবিক বিকাশ ইমোশনাল ডেভেলপমেন্ট। এতগুলো আমি বিকাশের কথা বললাম। এগুলো শর্ট টার্মে মনে রাখার জন্য দেখো একটা ট্রিক্স আছে। এই ট্রিক্সটা আমি একজন আমার কলিগের কাছ থেকেই জেনেছিলাম। সিম্পল দেখো, পিএম স্মাইল কথাটা লেখা আছে। পিএম মানে ধরো প্রধান প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, পি ফর প্রাইম, এম ফর মিনিস্টার, পিএম স্মাইল। বিকাশের পরিধিগুলো তাহলে কি কি? ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, মোরাল, ইন্টেলেকচুয়াল, লিঙ্গুইস্টিক, ইমোশনাল। আশা করি মনে রাখতে সুবিধা হবে, নোট ডাউন করে নেবে অবশ্যই এই বিষয়গুলো। পিএম স্মাইল, তাহলে বিকাশের পরিধিগুলো এইভাবে নির্ভর করছে। ঠিক আছে, এবারে বিকাশের বৈশিষ্ট্য নীতিতে চলে আসি। কি বলছি দেখে নি। শিখনের ফলে বিকাশ সম্পন্ন, অবশ্যই জ্ঞানের বিকাশ ঘটে। শিখনের ফলে অভিজ্ঞতার বিকাশ ঘটে, সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে, নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে, ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটে, অভিযোজন ক্ষমতার বিকাশ ঘটে, সামাজিক মিথস্ক্রিয়ামূলক কর্মকাণ্ডের বিকাশ ঘটে। সেগুলো কিন্তু শিখনের মাধ্যমেই হয়। শিখনও কিন্তু আমাদের সারা জীবনব্যাপী চলতে থাকে এবং আমৃত্যু এবং প্রতি মুহূর্তে শিখন সম্পন্ন হয়। আমি ইন্টেনশনালি মানে উদ্দেশ্যপূর্ণভাবে শিখছি তা নয়। এই যে আমি কথা বলছি, কিছু দেখছি, আমি হয়তো হঠাৎ দেখছি দেওয়ালের উপরে পিঁপড়ে যাচ্ছে, পিঁপড়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। আরে পিঁপড়েগুলো যেদিকেই যাচ্ছে ঠিক একজন তার ঠিক পেছনেই আছে। এই যে একটা সারিবদ্ধভাবে যাও, এটাও এক ধরনের শিখন হয়ে গেল। আমি বাইরে তাকিয়ে আছি, দেখছি একটা প্রজাপতি উড়ছে এদিক ওদিক, কিছু একটা করছে, দেখতে দেখতে ও এই তো তাহলে এটাই করছে, শিখন হয়ে গেল। প্রত্যেক মুহূর্তে মানে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের যেভাবে আসছে যাচ্ছে, সেইভাবে মুহূর্তে মুহূর্তে আমাদের শিখন সম্পন্ন হচ্ছে। শিখন কখনো থেমে থাকে না, শিখনের মধ্যে কোনো বিরতি নেই। ঠিক আছে, বিকাশ হলো সংশ্লেষণ। সংশ্লেষণ মানে কি? সিনথেসিস, সিনথেসাইজড বা সিনথেসিস বিষয়টা তোমাদেরকে কিভাবে বলবো। ধরো আমি এক কথায় বললাম যে সে ম্যাচিওর হয়েছে, একজন শিক্ষার্থী ম্যাচিওর হয়েছে। তাহলে ম্যাচিওর হওয়ার মধ্যে কোন কোন বিষয়গুলো লুকিয়ে আছে, অর্থাৎ একটা সংঘবদ্ধ বিষয়কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, ভুল বললাম, কথাটা উল্টো হয়ে যাচ্ছে, ওটাকে বলে অ্যানালিসিস মানে বিশ্লেষণ। সংশ্লেষণটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো সামগ্রিক হয়ে যাওয়া। কিরকম? সাধারণভাবে বলি, আমার জ্ঞানের বিকাশ হলো, আমার দৈহিক বিকাশ হলো, আমার মানসিক বিকাশ হলো, নৈতিক বিকাশ হলো, সামাজিক বিকাশ হলো। তার মানে আমি কি বলতে পারবো? আমার বিকাশ যথাযথভাবে সম্পন্ন হচ্ছে। বা শিক্ষার্থীর ক্ষেত্রে বললে শিক্ষার্থীর বিকাশ যথাযথভাবে সম্পন্ন হচ্ছে। তাহলে বিকাশ হলো সংশ্লেষণ, অর্থাৎ ক্ষুদ্র 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 বিকাশগুলো মিলিয়ে একটা সার্বিক বিকাশ হয়। আমরা জেনে এসেছি শিক্ষার মূল লক্ষ্য কি? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বা সার্বিক বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট। তাই বিকাশকে সংশ্লেষণ বলা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সিনথেসাইজড ফর্ম। ডেভেলপমেন্ট ইজ আ সিনথেসাইজড ফর্ম। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বিকাশগুলো একত্রিত হয়ে পরিপূর্ণ বিকাশ সম্পন্ন হয়। বিকাশ হলো শিখন পরিণমনের ফল। শিখনের পরে একটা কমা হবে কথাটাতে। শিখনের ফলে বিকাশ প্রথমেই বলেছি, আবার পরিণমনেরও ফল। ম্যাচুরিটি যখনই আসছে তখনই তার বিকাশ যথাযথভাবে সম্পন্ন হচ্ছে। এবারে চলে আসি জিন পিয়াজেটের কথা। জিন পিয়াজেট 4টি প্রক্রিয়ার কথা বলেছে বিকাশের ক্ষেত্রে। কি কি? পরিণমন, অভিজ্ঞতা, মানসিক যোগাযোগ এবং ভারসাম্যকরণ। ঠিক আছে, অর্থাৎ এখানে ম্যাচিউরিটি, এক্সপেরিয়েন্স, কমিউনিকেশন আর হচ্ছে ইকুইলিব্রেশন। ভারসাম্যকরণটা হচ্ছে ইকুইলিব্রেশন, ইংলিশগুলো দিয়ে দিলে ভালো হতো, দেওয়া হয় না। ভারসাম্যকরণ। ঠিক আছে, তাহলে পরিণমন মানে কি? ম্যাচুরিটি হচ্ছে, তার ফলে বিকাশ হচ্ছে। আমি অভিজ্ঞতা সঞ্চয় করছি, তার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের বিকাশ হচ্ছে। আমি ব্যক্তির সঙ্গে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছি ভাষার মাধ্যমে। বিদ্যালয়ে যাচ্ছি, পিতামাতা আমাকে কিছু বলছে, তার মানে কি? ওখানে মানসিক যোগাযোগ বা কমিউনিকেশন একটা তৈরি হচ্ছে, তার মাধ্যমে আমার বিভিন্ন ধরনের বিকাশ সম্পন্ন হয়। এবং ভারসাম্যকরণ, ইকুইলিব্রেশনটা কি? আমি তো সব রকম জানলাম, শুনলাম, তারপরে আমি কিন্তু নিজে একটা ব্যালেন্স করে নিজের মধ্যে সেটাকে স্টোর করে রাখি, তার মধ্য থেকেও কিন্তু একটা বিকাশ সম্পন্ন হয়। ধরো সাপোজ
আমি একটা ইতিবাচক ঘটনা দেখলাম, একটা নেতিবাচক ঘটনা দেখলাম। ইতিবাচক ঘটনার ফলাফল ইতিবাচক হয়েছে, নেতিবাচক ঘটনার ফলাফলটা নেতিবাচক হয়েছে, কিন্তু দুটো ঘটনা পাশাপাশি ঘটছে। তাহলে আমি ইতিবাচক ঘটনাটা থেকে আমি আমার যে বিকাশটার প্রয়োজন সেই বিষয়টা আমি নিয়ে নেব, আমি ব্যালেন্স করে নিলাম বিষয়টাকে, আমার জন্য যেটা প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, এবারে বলছি দেখো, বিকাশ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, মানে সবসময় বিকাশ চলতেই থাকছে। ব্যক্তির বিভিন্ন বিকাশ পারস্পরিক সম্পর্কযুক্ত। কারো যদি সামাজিক বিকাশ সঠিকভাবে সম্পন্ন হয়, বিভিন্ন বিকাশ পারস্পরিক সম্পর্কযুক্ত, তার মূলে একটু ভালো করে দেখবে। কারো যদি সামাজিক বিকাশ সম্পন্ন হয় সঠিকভাবে, তার নৈতিক বিকাশ সম্পন্ন হবে, তার মূল্যবোধ যথাযথভাবে বিকশিত হবে, অভিযোজন ক্ষমতা তার মধ্যে যথাযথভাবে বিকশিত হবে, সামাজিক যোগাযোগের যে সামাজিক মিথস্ক্রিয়া সেটাও যথাযথভাবে বিকশিত হবে। তাহলে একটা বিকাশের সঙ্গে একটা বিকাশ কিন্তু জড়িয়ে আছে। ঠিক আছে? বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। কিরকম? এখানে একটা উদাহরণ দিই। একটা শিশু যখন বাস্তব জীবনে দেখবে, প্রথমে যখন কোনো কিছু ধরতে শেখে, সে নিজের শরীরের সমগ্র অংশ দিয়ে বিষয়টাকে ধরতে যায়। ধর একটা ছোট বল আছে, সে বলটাকে এরকম টেনে বুকের মধ্যে নিয়ে ধরতে চায়। বা সব থেকে ভালো, আমি যদি এখানে একটা পেনের উদাহরণ দিই, পেনটাকে যখন ধরে একটা শিশু, তখন কিন্তু পুরো মুঠির মধ্যে ধরে, কিন্তু ধীরে ধীরে দেখবে ওই পেনটা ওর কাছে বারে বারে রাখতে হবে, সময়ের পরিপ্রেক্ষিতে দেখবে ও পেনটা কিন্তু শেষে 2 বা 3টে আঙুলে ধরে। তাহলে সমগ্র থেকে বিশেষ এই বিষয়টা এখানে সম্পন্ন হচ্ছে। বুঝতে পারলে বিষয়টা কি বলতে চাইছি? নেক্সট, বিকাশে লিঙ্গগত পার্থক্য দেখা যায়। এটা তো স্বাভাবিকভাবে গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে যে লিঙ্গভেদে, অর্থাৎ ছেলে মেয়ে, জেনারেলি ছেলেদের বিকাশ আর মেয়েদের বিকাশ, এই দুটোর মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। বিকাশ হলো মিথস্ক্রিয়ার ফল। বৃদ্ধির মতোই পিতামাতার মধ্যে বিকাশগত যে সকল বৈশিষ্ট্যগুলো আছে বংশগতির কারণে সেটা তার মধ্যে আসবে, এবং শিক্ষার্থী যে পরিবেশে বড় হবে, সেটা পারিবারিক পরিবেশ হতে পারে, সমাজ পরিবেশ হতে পারে, বিদ্যালয় পরিবেশ হতে পারে, এর মধ্যে মিথস্ক্রিয়া সম্পন্ন হয় এবং তার ফলে বিকাশ ঘটে। বিকাশ একটা ধারাবাহিকতা মেনে চলে। বৃদ্ধির হার যেমন কখনো কমছে বাড়ছে ওরকম না, বিকাশ কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকে। বিকাশ উপর দিক থেকে শুরু হয়ে নিচের দিকে ঘটে, এটা আমি একটু পরেই আসছি। বিকাশ উপর দিক থেকে শুরু হয়ে নিচের দিকে ঘটে, এটা মাথায় রাখো জাস্ট পয়েন্টটা। বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়, এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসেই আসে। কিরকম বলবো সেটা? বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া। কারণ কি না, বিভিন্ন ব্যক্তির বিকাশ বিভিন্ন ধরনের হয়। তাহলে আমার বিকাশ আমার মতো হবে, অন্যজনের বিকাশ অন্যজনের মতো হবে, তোমাদের বিকাশ তোমাদের মতো হবে। তাহলে এটা ব্যক্তি কেন্দ্রিক হলো, অর্থাৎ ব্যক্তির যেমন বৈশিষ্ট্য সেই অনুযায়ী তার বিকাশ সম্পন্ন হয়। এইবারে যে মানব বিকাশের নীতি এখানেই চলে আসছে, দেখো। আচ্ছা, এটা মানব বিকাশের নীতি, এটা না, আর এরপরে আসবে। তাহলে এটা হচ্ছে নিরবচ্ছিন্নতার নীতি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কথাগুলোকে শর্ট ফর্ম করা হয়েছে। ক্রমসংযোজনশীলতার নীতি অনুসরণ করে মানব বিকাশের নীতি। অর্থাৎ কি, ধীরে ধীরে কোনো না কিছু মানে ক্রমশ যুক্ত হতে থাকে, সংযোজন হতে থাকে। ঠিক আছে? বাল্যকালের বিভিন্ন আচরণ অভিজ্ঞতা ব্যক্তির পরবর্তী জীবনকে প্রভাবিত করে। অর্থাৎ যখন অন্য কিছু একটা সে অভিজ্ঞতা অর্জন করছে, সেটার, দেখো একটা কথা আমরা বলে থাকি, পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতা অর্জন হয়। অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হয়, তবে গিয়ে নতুন অভিজ্ঞতাটা আরো সুন্দরভাবে সঞ্চয় করতে পারে। তাহলে সেভাবেই তার জ্ঞানের বিকাশ হবে। তাহলে ক্রমসংযোজনই হচ্ছে এখানে, তাই না? সামঞ্জস্যতার নীতি, কোন আচরণের পর কোন আচরণ বিকশিত হবে তা পূর্ব নির্দিষ্ট ও সামঞ্জস্যপূর্ণ হয়। কেন না, শিশু জন্মেই তার সামাজিক বিকাশ হয় না। শিশু জন্মানোর পরে শিশুর জন্মানোর কিছু দিন পর থেকে তার সামাজিক বিকাশ হয়। আবার সামাজিক বিকাশ শুরু হওয়া মানেই তার নৈতিক বিকাশ হয় না। নৈতিক বিকাশের জন্য একটা স্টেজে যেতে হয়। ঠিক আছে? তাই এইগুলো মানে একটা কি বলবো, প্রচ্ছন্নভাবে
আগে থেকে ফিক্সড থাকে, একটা সামঞ্জস্যতার নীতি অনুসরণ করে কোন বিকাশের পরে কোন বিকাশ সম্পন্ন হবে। ঐক্যের নীতি, এক ধরনের বিকাশ অন্য ধরনের বিকাশকে প্রভাবিত করে, এটা আমি কিছুক্ষণ আগেই বলে চলে এসেছি। ধরো সামাজিক বিকাশ নৈতিক বিকাশকে প্রভাবিত করছে। এবারে চলে আসি, এই যে ওপর থেকে নিচের দিকে হয় বা কেন্দ্র থেকে পরিধির দিকে হয়, সেটা কি? সেটা হলো, দেখো, প্রথমেরটাকে বলা হচ্ছে সেফালোকোডাল নীতি। সেফালোকোডাল নীতি, ঠিক আছে। মস্তিষ্ক থেকে পায়ের দিকে অগ্রসর হয়। কিভাবে আমরা তার প্রমাণটা কিভাবে পাই? না, শিশুরা প্রথমে হামাগুড়ি দেয়, তারপর হাঁটে। তাহলে যদি প্রথমে হামাগুড়ি দেয়, তাহলে শরীরের সমগ্র অংশ দিয়েই কিন্তু তার কাজ হচ্ছে, পরে সে হাঁটতে পারছে। তাহলে দেখো, আগে ওপরে বিকাশ হচ্ছে, তারপরে নিচের বিকাশ হচ্ছে। যদি আগে নিচের বিকাশ হতো, তাহলে তো শিশু জন্মেই হাঁটতে পারত। বুঝতে পারলে বিষয়টা কি বলতে চাইছি? এবারে তার একটা ছবি দেওয়া হয়েছে, মাথা থেকে নিচের দিকে বিকশিত হয়। এই ছবিগুলো মাথার মধ্যে রেখে দেবে, দিলে আর পরীক্ষার সেন্টারে গুলিয়ে যাবে না কোনটাকে সেফালোকোডাল বলছে, কোনটাকে প্রক্সিমোডিস্টাল বলছে। ঠিক আছে, দেখো বিকাশটা দেখো কিভাবে হচ্ছে। মস্তিষ্ক থেকে পায়ের দিকে প্রথমে দেখো পাগুলো একবারে ছোট ছোট, তারপরে দেখো ভ্রূণ অবস্থা, তারপরে 4 মাসের ভ্রূণে দেখো আরো একটু বেড়েছে, জন্মের সময় আরেকটু বেড়েছে, তারপরে দেখো একেবারে শেষে 25 বছরে গিয়ে কি হলো, পাটাই সব থেকে লম্বা, কোমর থেকে পা পর্যন্ত সব থেকে বেশি লম্বা। তাহলে বিকাশটা মাথা থেকে পায়ের দিকেই হচ্ছে বেশি, মানে এইভাবেই বিকাশটা হয়। বেশি না, কথাটা ভুল বলা হলো, মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হচ্ছে। এটা হচ্ছে সেফালোকোডাল নীতি। বুঝতে অসুবিধা থাকলো এটা? নেক্সট যাব। আচ্ছা, এর পরেরটা বলেই আমি করব, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, তোমাদেরও নেট ফেট শেষ হয়ে যাবে হয়তো। প্রক্সিমোডিস্টাল নীতি কি বলা হচ্ছে? কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়, অর্থাৎ মস্তিষ্কের বিকাশ আগে হয়, তারপরে চক্ষুর উন্মোচন হয়। এই উদাহরণটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল নীতি। মানে সমগ্র মস্তিষ্কটা আগে বিকশিত হবে, তারপরে ধীরে ধীরে বাইরের দিকে আসবে, চোখটা বিকশিত হবে, মুখটা হবে, নাকটা আবার সুন্দরভাবে গঠন হবে, এইরকম ব্যাপারগুলো দেখো কিভাবে ঘটছে। যেখানে লাইন দুটো ক্রস পয়েন্ট, সেটা কিন্তু কেন্দ্র, সেটা হচ্ছে প্রক্সিমো, মানে কেন্দ্র থেকে পরিধির দিকে হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রক্সিমোডিস্টাল নীতি। এই দুটো থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। মানে প্রশ্ন কি বলবো, এর আসার প্রবণতা প্রচুর, বুঝতে পারলেন? এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল নীতি। তাহলে বৃদ্ধি বিকাশের সম্পর্কতে যদি আমরা চলে আসি, বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়, কারণ প্রথমে পরিমাণগতভাবে বৃদ্ধি ঘটে, তারপরে বিকাশ সম্পন্ন হয়। আবার বিকাশ সম্পন্ন যখন হয় একটা সময়, তখন বৃদ্ধি হয় না। যেমন যখন আমরা বলেছিলাম যে বৃদ্ধি একটা সময় থেমে যাচ্ছে, তারপরে বিকাশ হতে থাকে, কিন্তু বৃদ্ধি হয় না। তাই বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়, বৃদ্ধিটা আগে হতেই হবে। বৃদ্ধি ও বিকাশ অনেকাংশে পারস্পরিক নির্ভরশীল, সেটা কিছুটা সময় পর্যন্ত অনেকাংশে বলা হয়েছে, পুরোটা বলা হয়নি, এই জন্য টার্মগুলো খেয়াল রাখবে। এইরকম টার্মগুলোই তুলে দেবে। ধরো বললো যে বৃদ্ধি ও বিকাশ পারস্পরিক সম্পূর্ণ নির্ভরশীল, পারস্পরিক আংশিক নির্ভরশীল, এইভাবে 4টে বাক্য দিয়ে দেবে। এবারে তুমি কি করবে? তখনই মাথা গুলিয়ে যেতে থাকে, বুঝতে পারলে তো? এই ধরনের টার্মগুলোকে জাস্ট একটা শব্দ একটুখানি চেঞ্জ করে দিয়ে দেয়, ঠিক আছে। বৃদ্ধি ও বিকাশের সমন্বিত ফল হলো শিশুর সার্বিক ও সর্বাঙ্গীন বিকাশ, ঠিক কিনা? সর্বাঙ্গীন বিকাশ মানে কি? একবারে সুস্থ সবল ব্যক্তিত্ব, সেটা বৃদ্ধিও হতে হবে, তার সঙ্গে সঙ্গে বিকাশও অবশ্যই হতে হবে, ঠিক আছে। বৃদ্ধি হলে বিকাশ হতে পারে, আবার নাও হতে পারে। শুধু শারীরিক বৃদ্ধি ঘটে যাচ্ছে তার, না তার মধ্যে কর্মক্ষমতার বিকাশ ঘটছে, না তার মধ্যে সামাজিক বিকাশ ঘটছে, না তার মধ্যে নৈতিক বিকাশ ঘটছে। হতেই পারে, কিন্তু বিকাশ হলে বৃদ্ধি হবেই। মানে যত দিন পর্যন্ত বৃদ্ধিটা হয় আর কি, ততদিন বিকাশ হচ্ছে, মানে বৃদ্ধি তার হচ্ছে। দৈহিকভাবে অনেকে লম্বা চওড়া আছে,
তার বৌদ্ধিক বিকাশ নাও থাকতে পারে, অনেকে হয় তার বুদ্ধাঙ্ক কম, ইন্টেলিজেন্ট কোশেন্ট যেটাকে বলা হয়, সহজে বুদ্ধি খাটিয়ে কোনো কাজ তাড়াতাড়ি সম্পন্ন করতে পারে না, তার মানে কি তার বিকাশ হলো না। কিন্তু বিকাশ হলে বৃদ্ধি তার হবেই, যতদিন পর্যন্ত বৃদ্ধিটা হয় ততদিন পর্যন্ত। ঠিক আছে, এবারে পার্থক্যগুলো দেখে নিই। বৃদ্ধি শারীরিক জৈবিক পরিবর্তনকে সূচিত করে, বিকাশ সার্বিক পরিবর্তন, সেখানে দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, বৌদ্ধিক, ভাষাগত, প্রাক্ষবিক এবং এটসেট্রা, আরো অনেক কিছু। আচ্ছা, বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন, বিকাশ পরিমাণগত ও গুণগত উভয় পরিবর্তন। যখন বিকাশের আলোচনায় আমি বলেছিলাম গুণগতটাতে বেশি জোর দেওয়া হচ্ছে, কিন্তু বিকাশের মধ্যে পরিমাণগতও লুকিয়ে আছে। কেন না, দৈহিক বিকাশ যখন ঘটছে, তার আকার, ওজন, আয়তনের তো পরিমাণ ঘটছেই, সেটাকে তো আমরা সংখ্যামান দ্বারা প্রকাশ করি। সংখ্যামান দ্বারা প্রকাশ করলাম মানে সেটা তো অবশ্যই পরিমাণগত। ঠিক, বৃদ্ধি নির্দিষ্ট সময়ব্যাপী পর্যন্ত হয়, মানে সময়ব্যাপী প্রক্রিয়া, বিকাশ হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। বৃদ্ধি বংশগতি হচ্ছে মূল প্রভাবক। এইখানে এবারে কিন্তু পার্থক্য দেখো, আগে যে বিষয়গুলো আলোচনা করে এসেছি সেগুলো ইন জেনারেল আলোচনা করে এসেছি, এবারে সেটা টু দি পয়েন্ট হচ্ছে কি না, বৃদ্ধি হচ্ছে বংশগতি বৃদ্ধির উপর বেশি প্রভাব ফেলে, আর বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশ যৌথভাবে প্রভাব ফেলে, কিন্তু পরিবেশের প্রভাব বেশি। কথাগুলোর মধ্যে কিন্তু টুইস্ট চলে আসছে, অর্থাৎ আমরা একটা জেনারেল কনসেপ্ট নিয়েছিলাম, তারপরে আবার স্পেসিফিকে চলে আসছি। বৃদ্ধি কারণ, বিকাশ ফল, এটা আর বলছি না বিশেষভাবে। বৃদ্ধি আচরণের পরিমাণগত পরিবর্তন, বিকাশ আচরণের গুণগত পরিবর্তন। যা কিছুই আমাদের প্রকাশ পায় আচরণের মাধ্যমেই পায়। বৃদ্ধি সাংগঠনিক নয়, বিকাশ সাংগঠনিক, অর্থাৎ নির্দিষ্টভাবে নির্দিষ্ট ওয়েতে বিকাশ সম্পন্ন হয়। হ্যাঁ, তার একটা গঠন আছে ঠিকঠাক। ওই যে একটা টার্ম আমরা ইউজ করেছিলাম যে সামঞ্জস্যপূর্ণভাবে সম্পন্ন হয়, সেটাকে এর সঙ্গে তোমরা লিঙ্ক করতে পারো। বৃদ্ধি বিকাশ প্রক্রিয়ার একটি অংশ, আর বিকাশ অনেক বেশি ব্যাপক, অর্থাৎ বিকাশটা হচ্ছে ব্রড, সেখানে দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক সব আসছে। যখনই দৈহিক চলে এলো তখন বৃদ্ধি, তাহলে বিকাশটা সবকিছুকে ইনক্লুড করছে, আর বৃদ্ধি পার্টিকুলার একটা বিষয়কে ইনক্লুড করে। বৃদ্ধি একটা সরল প্রক্রিয়া, বিকাশ অপেক্ষাকৃত জটিল প্রক্রিয়া। কারণ কি, সাধারণভাবে বেড়ে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে, আমরা চোখে বাহ্যিকভাবে দেখতেই পাচ্ছি, কিন্তু তার মধ্যে সামাজিক বিকাশ হয়েছে কিনা, নৈতিক বিকাশ হয়েছে কিনা, যতক্ষণ না আমরা সেটা টেস্ট করব ততক্ষণ আমরা বুঝতে পারবো, এবং সেটা জটিলভাবে তার মধ্যে সম্পন্ন হয়। মুখে কি বলছে, মনের ভেতর কি আছে, এটাও একটা ব্যক্তিত্বের পার্থক্য, একটা বিকাশগত পার্থক্য চলে আসে, তাই এটা বোঝা যায় না, তাই এটা জটিল প্রক্রিয়া। বৃদ্ধিটা চোখে দেখতে পাচ্ছি তাই পর্যবেক্ষণযোগ্য, আর বিকাশটা আভ্যন্তরীণ, যেটা এই সরল জটিলের পরিপ্রেক্ষিতে আমি আলোচনা করলাম। বৃদ্ধি নৈর্ব্যক্তিক, বিকাশ ব্যক্তিকেন্দ্রিক, আর কিছু সেরকম নেই। আপাতত তাহলে এই পর্যন্ত থাক। এবারে বিকাশের ক্ষেত্রে একটা কথা বলি, আমার এখানে দেওয়া হয়নি পয়েন্টটা। বিকাশ না, আমরা যে স্পাইরাল বাইন্ডিং করতাম প্র্যাকটিক্যাল খাতা, বিকাশটা স্পাইরাল পদ্ধতিতে সম্পন্ন হয়। এই টার্মটা তোমরা লিখে রাখো, স্পাইরাল কথাটা। ঠিক আছে, সেটা কি না, বিকাশ যদি কোনো সময় অব্যাহত হয়ও, স্পাইরাল মানে কি, ওপরে উঠছে নিচে নামছে, ওপরে উঠছে নিচে নামছে, ওপরে উঠছে নিচে নামছে, ওপরে উঠছে নিচে নামছে, এইভাবে তো স্পাইরালটা হয়, স্প্রিং এর মতো বিষয়টা। তাহলে সেখানে কিন্তু বিকাশ সবসময় চলতেই থাকছে, হয়তো কখনো কমছে কখনো বাড়ছে। এই জন্য বিকাশটাকে বলা হয়, বিকাশ স্পাইরাল নীতি অনুসরণ করে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। পরের দিন আমরা ওই এ নিয়ে আলোচনা করব, বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রভাবশালী উপাদান সমূহ নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। কেমন? ভালো করে প্রিপারেশন নাও সবাই।